একটা কথা বলতে চাই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই দেশের জনতা আল্লাহর তরফ থেকে নেমে যাবে, আল্লাহর তরফ থেকে নেমে যাবে। ইউনূস পালাবার সুযোগ পাবে না, ইউনূস পালাবার সুযোগ পাবে না, এই কথা বলে দিতে চাই। কাজে তো উঠে বসেছে, নামাবেন কিভাবে এটা ভাবে না, কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না। এখন ওনাদের লক্ষ্য হলো যদি আমি 2 দিনও বেশি থাকতে পারি তাহলে 2 ফাইলে সিগনেচার করে নেবেন, ওই সিগনেচার থেকে কিছু আসবে, চিন্তাটা এখন ওই পর্যায়ে গেছে। সেটা কিভাবে কি করবেন এটা নিয়ে সবাই এই দেশে মুক্তিযুদ্ধের পলিটিক্স না আসলে এই দেশে 30 লক্ষ লোকের রক্ত বৃথা যাবে। এই দেশ বাঙালি জাতি বেঈমানির সাথে ইতিহাসে প্রতিষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের রাজনীতি আসবে, আমি বলে দিলাম কথাটা আপনাকে। আমাকে মারে ফেলতে পারে, এখনো বাইরে গুলি করে মারে ফেলতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের রাজনীতি কিন্তু আসবে, আমি বলে গেলাম কথাটা। এক্সিট রুট নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন, সরকারের এক্সিট রুট কি? অথবা সরকারের নির্বাহী প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন, কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন? সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেশ যে একটা দুরবস্থার মধ্যে আছে, দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে, এই সময়ে আমরা যারা প্রবাসে আছি তারাই কিন্তু সাহস করে কথা বলছে। আর বাকি বাংলাদেশের যেসব পত্রিকা আছে, বাংলাদেশের যেসব টেলিভিশন, রেডিও, নিউজ মিডিয়া রয়েছে, তারা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই সব খবর লিক হয়ে যায় সেই বিষয়গুলোকে প্লাস করে। এই ছাড়া তাদের এখন আর গার্ডস নেই। তারা আগে যেমন বলতেন যে এটা করতে পারি না, ওটা করতে পারি না, সব কিছুই করতেন, করে করে বলতেন যে আমরা করতে পারি না। আজকে তারা কোথায়? ওই সব বর্বররা এখন কোথায়? অর্ধেকের বেশি সাংবাদিক চর্যবৃত্তিতে লিপ্ত, অর্ধেকের বেশি পত্রিকা, টেলিভিশন, নিউজ মিডিয়া আজকাল বাটপাড়িতে দান্দাবাজি লিপ্ত। 21 টেলিভিশন এখন কার দখলে? বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এটা ছিল। 71 টেলিভিশন এখন কার দখলে? সালমান এফ রহমানের টেলিভিশনটি এখন কার দখলে? বৈশাখী টিভিটি এখন কার দখলে? অর্থাৎ যেই সব টেলিভিশন সমূহ বাংলাদেশ আওয়ামী লীগের সময়ই আওয়ামী লীগকেও সাপোর্ট করেছে, অর্থাৎ যাদেরকে আওয়ামী লীগের তাবেদার বলে তাদের সাংবাদিকদেরকেও বন্দি করে রাখা হয়েছে, অ্যারেস্ট করে রাখা হয়েছে, ডিটেনশন দেওয়া হয়েছে, শত মামলা দেওয়া হয়েছে, তাদের টেলিভিশনগুলোও কিন্তু এখন বেদখল হয়ে গেছে। তাদের টেলিভিশনও কিন্তু আওয়ামী লীগের কথা বলার সুযোগ নেই। তাহলে এখন কোথায় গেল? কেন সাংবাদিকদের কথা বলছি? দেখেন, কুমিল্লাতে মুরাদনগরে একটি ঘটনা ঘটেছে। আসিফ মাহমুদের বাবা যেটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, সেটা হচ্ছে একটি মা, তার একটি কন্যা এবং তার একটি ছেলে, এই 3 জনকে নির্মমভাবে কুপিয়ে, পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে শরীর কেটে টুকরা টুকরা করে ফেলা হয়েছে। তার পরিবারে আরও 2 জন সদস্য ছিল, একটি মেয়ে, একটি নাতনি। তাদের 2 জনকেও নির্মমভাবে আঘাত করা হয়েছে, তারা হাসপাতালে কাতরাচ্ছে। বাংলাদেশের প্রথম শ্রেণীর কোনো মিডিয়াতে সেই খবরটি ফলাওভাবে প্রকাশ হয়নি। কেন হয়নি? কারণ সেটির ভিডিও অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায়নি। আর সেটি তো বিএনপি করেনি, সেটি করেছে এই এনসিপি। সুতরাং এনসিপি যদি করে সেটা তো জায়েজ হয়ে যায়, আর বিএনপি যদি করে তাহলে তাদেরকে নব্য সন্ত্রাসবাদ, অমুকবাদ, তমুকবাদ বলে তাদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করা হয়। আর অন্যদিকে যখন এনসিপি করে সেটা কিন্তু বৈধ হয়ে যায়। আপনারা দেখেন, নিউজ মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে বিএনপির কয়টা চাঁদাবাজিকে আপনারা দেখেছেন? কয়টা চাঁদাবাজি হাতে গুনতে পারবেন? এগুলো কিন্তু সব পত্রিকায় হেডলাইন হয়েছে, বিএনপির লোকেরা চাঁদাবাজ, অমুক তমুক। হ্যাঁ, বিএনপির লোকেরা করে না, আমি তো সেটা বলছি না, করে। বিএনপির লোকে তো চাঁদাবাজ আছে, সন্ত্রাস আছে, সবই আছে, ভালো সাধু ভদ্রলোকও আছে। কিন্তু এই এনসিপিতে টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত, সমস্ত লেভেলে এই পর্যন্ত অসংখ্য সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির আমরা ফেরিস্তি দেখেছি। মাহফুজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অস্ট্রেলিয়াতে তার বাইকে দিয়ে চাঁদা তুলেছেন। শারজিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, আপনারা দেখেছেন। সাম্প্রতিক একজনের ঘর থেকে 200 কোটি টাকা উদ্ধার করেছে, 7 জনকে গ্রেপ্তার করেছে। মাসুদ নামে এক ছেলে ছিল নোয়াখালীর, পত্রিকায় এসছে, নিউজ টিভিতে এসে বলছে আমার থাকার ঘর নেই। আজকে দেখেন গা দোতলা বাড়ি। সাম্প্রতিক আরেক নোয়াখালীর এই দান্দাবাজকে ধরেছে, তারও এনসিপি। কি বলল?
তার বাড়িতে ঘরের পানি পড়ে, সে ঘর এখন পাকা ঘর হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা চেয়েছিলাম দেশ বদল করবে তারা, মানুষ বদল করবে, মানুষের জীবন বদলাবে আলাদিনের জাদু চারাক নিয়ে। কিন্তু দেখা গেল কি, আলাদিনের জাদু চারাক শুধু তাদের জীবন বদলেছে, মানুষের জীবন কিন্তু বদলেনি। শেখ হাসিনা কী করেছেন? মানুষের জীবন বদলেছিলেন। কিভাবে? আপনি দেখেন, মেট্রো রেল, ঢাকা শহরে গরিব মানুষ, অসহায় মানুষ, কর্মজীবী মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে 3 ঘন্টা আগে তার কর্মস্থলে রওনা দিতে হতো। এখন সেটা আপনার টাইম টু টাইম, অর্থাৎ এই ঢাকা শহর যে আবদ্ধ হয়ে গেছিল, এই ঢাকা শহর যে অচল হয়ে গেছিল, সেটাকে সচল করার জন্য মানুষের জন্য মেট্রো রেল নিয়ে আসলেন। ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পুরো দিনও লেগে যেত, এরকম ঘটনাও ছিল। কিন্তু এখন অসংখ্য ফ্লাইওভার, মেট্রো রেলের পর এই ফ্লাইওভারগুলো করেছেন, অসংখ্য রাস্তা করেছেন, এক্সপ্রেসওয়ে করেছেন, করে ঢাকাকে সচল করেছেন। এটা কার জন্য? মানুষের জন্য। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ঢাকা থেকে চিটাগংয়ে যাওয়ার জন্য আমাদের বাসে আগে 10 ঘন্টা থেকে 15 ঘন্টা সময় লাগতো। কোনো দিন আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, বিয়ে করতে রওনা দিয়েছিলাম চিটাগংয়ে, সেই 2003 সালের কথা বলি, ফেব্রুয়ারি মাসে। রাস্তায় ব্যাটারিতে চার্জ চলে গেছে মোবাইলের, তাও ওই নোকিয়া, ছোট একটা মোবাইল, নোকিয়া মোবাইল, পুরানা, ব্যাটারি চলে গেলে আর কোনো খোঁজ খবর নাই। যেখানে সেখানে ফোন নাম্বারও থাকে না, ফোনের ওরকম সুযোগ তখন তৈরি হয়নি। তারপর বিয়ের অনুষ্ঠান পর্যন্ত ডিলে হয়ে গেছে। যাওয়ার কথা সন্ধ্যে 7টায়, আমি গিয়ে পৌঁছেছি রাতে 4টায়। এটা ছিল ঢাকা চিটাগংয়ের কমন ফেনোমেনা। ব্যক্তিগত জীবনের অংশটা শেয়ার করলাম এই কারণে যে আজকে দেখেন, আপনি ঢাকা চিটাগংয়ে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আপনি ইজিলি ট্রান্সপোর্ট করতে পারবেন। সেই রকম যানজট থাকলেও এখন একাধিক ফ্লাইওভার করে, 8 লেনের রাস্তা করে, পদ্মা সেতু, যমুনা সেতু এবং বুড়িগঙ্গা সেতুকে ডাবল সাইড করে দিয়ে মানুষের যাতায়াতকে সহজ করে ফেলছে। 1 কোটি মানুষকে নিয়ে এসছে আপনার সেফটি নেটওয়ার্কে। কিসের? বিধবা ভাতা, বয়স্ক ভাতা, দুস্থ ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের মাধ্যমে, অর্থাৎ প্রতিজনকে 30 কেজি করে চাল দেয় 10 টাকা দামে। এই যে মানুষের, গরিব মানুষকে জীবন পরিবর্তনের জন্য, মধ্য আয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা একটা চেষ্টা। তারপর ভূমিহীন, গৃহহীন মানুষ, যার ঘর নেই, তাকে ঘর গুচ্ছগ্রাম করে করে ঘর করে দিয়েছে। এইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে আস্তে আস্তে সিঙ্গাপুর, মালয়েশিয়ার দিকে মুখ করে নিয়ে যাচ্ছিলেন। সেই বিমানটি হাইজ্যাক করে এই জুলাই আগস্টে এই হাইজ্যাকারেরা এই বিমানটাকে নিয়ে গেছে এখন সোমালিয়ায়। এখন এই সোমালিল্যান্ডে পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, রাস্তায় ঘাটে কোনো মানুষের হাহাকার ছাড়া অন্য কিছু নেই, জব নেই। তাই তারা কি করে? জলদস্যুতা করে। কোথায় জলদস্যুতা করে? তারা সমুদ্রে পাইরেটস অফ ক্যারিবিয়ার মতো তারা এখন জলদস্যুতা করছে। এই জলদস্যুতা বাংলাদেশেও ফিরে এসছে। চট্টগ্রামে যান, আপনি কুয়াকাটায় যান, খবর পাবেন জেলেদের মাছ ধরার ট্রলার নিয়ে যাচ্ছে, জেলেদেরকে হত্যা করে সব কিছু নিয়ে যাচ্ছে। এই সন্ত্রাস, চাঁদাবাজ, লুণ্ঠন, দর্শন, খুন, এগুলোর পাশাপাশি জলদস্যুতাও বেড়ে গেছে। এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের পেটের ভিতরে আমাদের বসবাস। এর 3 দিক দিয়ে ঘিরে আছে ভারত। 7টি অঙ্গরাজ্য ভারতের, আমাদের 3 দিক মিলে। এদের অনেক প্রভাব আমাদের সাথে জড়িত, অনেক কিছু আমাদের সাথে জড়িত। আমাদের এখানে যখন জঙ্গিবাদ হয়, আমাদের এখানে যখন সন্ত্রাসবাদ হয়, আপনারা জানেন ভারত পাকিস্তান জন্মগত শত্রু। এই পাকিস্তান সবসময় লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদের মতো বড় বড় সন্ত্রাসী দল করে, ধর্মাশ্রয়ী দল করে, এগুলো দিয়ে ভারতে সন্ত্রাস চালায়, ভারতে অস্ত্র ঢোকায়, ভারতকে বেকায়দায় পালানোর চেষ্টা করে। তাই এখন বাংলাদেশ যদি এই পাকিস্তানের, যদি এই সন্ত্রাসবাদীর ঘাঁটি হয়ে যায় বলতে অলরেডি হয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করে গেছে। কিসের মিটিং? স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং, পররাষ্ট্রমন্ত্রী না, স্বরাষ্ট্র টু স্বরাষ্ট্র, মানে যেখানে অস্ত্রশস্ত্রের কারবার, যেখানে ইমিগ্রেশনের কারবার, যেখানে বিচার কারবার, তারা ঐক্যমত্য হয়েছে
পাকিস্তানের কূটনীতিকরা এখন ঢাকায় আসতে আর কোনো ভিসা লাগবে না, এয়ারপোর্টে আসলে মামার বাড়ির আবদারের মতো তাদেরকে সিল দেওয়া হবে। দেখেন, পৃথিবীর এই লন্ডন থেকেও যদি আমাদের এই যাত্রীরা যায় ভিসা নিয়ে যেতে হয়, আমেরিকা থেকেও ভিসা নিয়ে যেতে হয়, কিন্তু পাকিস্তান থেকে আর ভিসা লাগবে না। আপনারা জানেন এই সরকার ক্ষমতা আসার পর ডক্টর ইউনূসের প্রথম যে ফরমানটি ছিল সেটি ছিল পাকিস্তানের সাথে যে আমাদের বাণিজ্য, অর্থাৎ পাকিস্তান আমাদের এখানে যখন কোনো জাহাজ পাঠায় তাহলে সেটাকে 2 বার চেক করা হতো। এখন বলা হচ্ছে এখন থেকে পাকিস্তানের জাহাজ আর চেক করা লাগবে না, সেই জাহাজে করে অস্ত্র আসা শুরু হয়েছে। কিসের অস্ত্র, কিসের জন্য? ভারতকে অশান্ত করার জন্য, বাংলাদেশকে অস্থির করার জন্য, একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য কর্মকাণ্ড চলছে। এখন ভারত এটা এতদিনে বুঝে গেছে। কিভাবে বুঝেছে? পাকিস্তানের সাথে সখ্যতা, ভারতের মানচিত্র নিয়ে তাচ্ছিল্য এবং উপদেষ্টারা মানচিত্র প্রকাশ করে বাংলাদেশকে, ভারতের নানান অংশকে বাংলাদেশের অংশ করে এটাকে নতুন দেশ করার। এবং বাংলাদেশ 71 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সে মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল সেটা থেকে বাংলাদেশ বেরিয়ে গেছে। ধর্মান্ধ মৌলবাদীরা হুঙ্কার দিচ্ছে, মসজিদ ভাঙে, কখনো মন্দির ভাঙে, কখনো মাজার ভাঙে, মানুষের বাড়িঘরে 71-এর মহান স্মৃতি বিজড়িত আমাদের 32 নম্বরকে বুলডেজির দেওয়া ভাঙে, কিন্তু সরকার নির্বিকার। হয় সরকারের ক্ষমতা নাই, না হয় সরকার ইচ্ছায় করে। এই রকম একটা অবস্থায় ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবে তারা দিবে। এখন আমাদেরকে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত হতে হবে, যেই কোনো সময় ডাক আসবে। হত্যা, দর্শন, লুণ্ঠন, রাহাজানির ডাক নয়, এই ডাক আসবে বাংলাদেশকে কন্ট্রোল ব্যাক বাংলাদেশ, অর্থাৎ যে বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ ছিল, যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ছিল, অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল, মৌলবাদ মুক্ত বাংলাদেশ ছিল, শিশু মৃত্যুবিহীন বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশকে আবার আমরা আমাদের সত্যিকারের বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনার যে চেষ্টা, সেই চেষ্টা আমরা করছি। এবং সেই জন্য আপনারা তৈরি হন, যেই কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ডাক আসবে, সেই ডাকে আপনাদেরকে সাড়া দিতে হবে এবং আবার বাংলাদেশকে এই ইউনূস, এই এনসিপি গংকে, এই মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরকে হটিয়ে আমার বাংলাদেশকে আবার আমার কন্ট্রোলে নিতে হবে। সরকারের এক্সিট রুট কি, অথবা সরকারের নির্বাহী প্রধান হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন, কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কিনা, এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায় থেকে উত্থাপিত হচ্ছে। কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে মানুষ তাকিয়েছিলেন তাদের দিকে যারা দেশের সংকটময় মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেন। এখন আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যখন কিনা সেই মানুষগুলো প্রকাশ্যে সরকারের এক্সিট রুট নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন। বিএনপির পক্ষ থেকে একটা অনুষ্ঠান ছিল, ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে আলোচনার বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে এবং একই সঙ্গে নির্বাচনী পদ্ধতি নিয়ে ভাবনা কি। তো সেই অনুষ্ঠানে আমিও ছিলাম উপস্থিত। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অতিথি হিসেবে যে কথাগুলো বললেন প্রকাশ্যে অবশ্যই অনেক মিনিংফুল। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের এক্সিট রুট নিয়ে ভাববার সময় এসেছে। একই সঙ্গে তিনি বলেছেন এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে সেটা এখন স্পষ্ট করা জরুরি। সরকার যতদিন বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে। আমরা কি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার মানে বুঝতে পারছি? ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই কথাগুলোর অর্থ বুঝতে পারছেন, বোঝার চেষ্টা করছেন? যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষরা প্রকাশ্যে কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে।
এবং শুধু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই নন, তার মতন আরো অনেকে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন যে এই সরকারের উদ্দেশ্য কি, সরকার কি করতে চায়। যদিও আমাদের মতো মানুষরা এই প্রশ্নগুলো অনেক আগে থেকেই করে আসছি। সরকার যে স্বাভাবিক কিছু করতে চাইছে না তা সবার কাছে এখন স্পষ্ট। কেউ এখনো প্রশ্নের মধ্যে আছেন, কেউ কেউ স্পষ্টভাবে সতর্ক সংকেত জানিয়ে দিচ্ছেন সবার উদ্দেশ্যে। এবং আমরা তো বলে আসছি এই সরকার কোনো অবস্থাতে নির্বাচন দেবে না। অতএব যখন দেবপ্রিয়র মতন মানুষেরা প্রকাশ্যে এই কথাগুলো বলা শুরু করেছেন, আমরা ধরে নিতে পারি সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অবশ্যই শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন সেখানেই যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে, সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে, নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়বেন। ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো